ওকে, ধন্যবাদ অ্যাটেন্ডেন্সের জন্য। অনেক দিন পরে অনেক মানুষজন দেখতেছি, ভালো লাগছে। আপনাদের ট্রাফিকের কার্যক্রম শেষ হয়েছে? ট্রাফিক পুলিশ আসছে না? এটা ওখানে রাখেন, লাগবে না। আচ্ছা, আমরা লাস্ট পর্যন্ত কোথায় ছিলাম মনে নাই বোধহয়। আমি বলি, আমার মনে আছে। হ্যাঁ, আমি ওইটাই কন্টিনিউ করবো। ফাইন। আচ্ছা আচ্ছা, একটু থামে, একটু কথা বলি। একটু আপনারা সাইলেন্ট হলে তাহলে আমি কথা বলি। ইলেভেন ব্যাচে কয়জন এসেছেন? এই কয়জন? আপনি তো 11। 1 2 3 4 5 5জন, বাকিরা 12। তাও মন্দ না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম আসলে ফাইনালে আমরা তিনটা টেক্সট পড়াবো, রেপ অফ দ্য লক, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, আর হলো রবিনসন ক্রুসো। এখন আমাদের হাতে ক্লাস আছে 10 টুনে 8টা। আমার মনে হয় না 3টা টেক্সট, 6টা বা 8টা ক্লাস আছে। আমার মনে হয় না 3টা টেক্সট শেষ করতে পারবো। সো রেপ অফ দ্য লক আমি শুরু করেছিলাম, রেপ অফ দ্য লক থাকবে, আর ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থাকবে। ওটা কি রবিনসন ক্রুসো, এটা নেই, এটা বাদ। কারণ রেপ অফ দ্য লক আর ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বেশি মাত্রায় আর কি স্যাটায়ার। রবিনসন ক্রুসো হলো কলোনিয়ালিজম, এগুলোর উপরে কীভাবে কি হয়। রবিনসন ক্রুসোতে দেখা যায় যে ওই একটা লোক রবিনসন ক্রুসো, সে গিয়ে একটা দ্বীপে গিয়ে আটকে পড়ে। সেখানে গিয়ে সে একজন আদিবাসী টাইপের লোককে খুঁজে পায়, ফ্রাইডে, ওর নাম দিছে গুড ফ্রাইডে। তাকে দিয়ে সে ওই চাষাবাদ করে, এই সেই করে। ব্যাপারটা একটা কলোনিয়ালিজমের দিকে ইন্ডিকেট করছে আর কি। সো তবে লিখেছে কে? রবিনসন ক্রুসো লিখেছে, জোনাথন সুইফট লিখছে গালিভার্স ট্রাভেলস। রবিনসন ক্রুসো লিখেছে হলো, কে লিখছে মনে করতে পারেন? রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফো। এরা দুজন আবার সমসাময়িক ছিল। এই যে সুইফট, জোনাথন সুইফট আর ড্যানিয়েল ডিফো দুজন। তো আমাদের ওদিকে যেহেতু যাব না, আমরা যাব হলো রেপ অফ দ্য লকের দিকে। রেপ অফ দ্য লকের আস্তে আস্তে শুরু করি। আমি ক্লাস নিয়েছিলাম, আপনারা 4-5 জন ছিলেন, আপনাদের মাথার মধ্যে কিছু ঢুকতেছিল না। একদিন পড়াইছিলাম, আরেকদিন পড়াইছি অনলাইন ক্লাস। ওখানে আরও অবস্থা খারাপ, মানে স্টুডেন্টরা বসে থাকে, কোনো ধরনের সারা শব্দ নাই। অনলাইন ক্লাস একটা মানে কী বলবো, অভিশাপ, টু বি অনেস্ট। মানে আমি যদি স্ক্রিন শেয়ার করেও পড়াই, তারপরে অভিশাপ। আচ্ছা, আমি একটা টেক্সট দিয়েছিলাম, সে টেক্সটটার উপর বেস করে পড়াচ্ছিলাম। আপনারা বোধহয় ওটাও হয়ে গেছে। আপনাদের ইন্ডিভিজুয়াল ব্যাচ আছে না 11 আর 12তে? তো 11 আর 12তে তাহলে আমি গ্রুপে তাহলে দিয়ে দিচ্ছি, মেইন গ্রুপে না, অন্য স্টুডেন্টরা বদরটা হতে পারে বা অন্য ফ্যাকাল্টিরা আছে। আমাকে কেউ একজন নক দেন, 11 থেকে একজন, 12 থেকে একজন। আমি রেপ অফ দ্য লক সম্পর্কে দিচ্ছি। আর আপনাদের অনেক ঝড়ঝাপটা গেছে, 1 মাস নষ্ট হয়েছে। সো ডোন্ট ওয়ারি, আমি আগেও যেভাবে পড়িয়েছি এখনও সেভাবে করব। আমি সবসময় সাজেশন দিই, সেটার অনুযায়ী কীভাবে পড়তে হবে সেগুলো বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর হলো পরীক্ষা তো ফাইনাল আমরা জানি 40 মার্কের। এখন 40-এর মধ্যে কিছু ছোট প্রশ্ন, কিছু ব্যাখ্যা আর বড় প্রশ্ন, এরকম করে থাকবে। অথবা শুধু ছোট প্রশ্ন আর বড় প্রশ্ন এরকম থাকবে। আচ্ছা, এটা হলো সিদ্দিক। আচ্ছা, মানে আমি কিন্তু এখনও রাস্তাঘাটে টুকটাক দেখছি, ভলান্টিয়ার তারা কাজ করছে, সেটা অন্য ওই জায়গায় করতেছে। আচ্ছা, আর ইউনিভার্সিটি লেভেলের ছেলে পেলে, আমি প্রথমে ভাবতাম কি খালি ইউনিভার্সিটির ছেলে পেলে, তারপরে শুনি স্কুল কলেজের ছেলে পেলেও আছে। তাদেরকে তো বলেই দিছে যে শুধু ইউনিভার্সিটির ছেলে মেয়ে। হ্যাঁ, স্টুডেন্টের নেট দেয়নি। আপনাদের নিজস্ব নেট আছে, মানে মোবাইল নেট? আচ্ছা, কোনোভাবে দেন, আমি বলতেছি পড়ে শুনেছি।
ওয়েট, এখানে তো আমাদের নেটও নাই। হ্যাঁ আসছে, আমি কয়েকটা ছবিও দিতাম। কিছু পান নাই? আমি সিদ্দিককে দিছি আর তাজরিয়ানকে দিছি 11 ব্যাচে। আচ্ছা, দুজনেরই ডেলিভার্ড হয়েছে, আমার ইয়ে থেকে দেখাচ্ছি। কি গেছে? জিপি নেট মানে মোবাইল নেট? ও আচ্ছা, সমস্যা নাই, আমি একটু গল্প ছলে বলি। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি বলছিলাম রেপ অফ দ্য লক এটা সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে? এখানে আছে যে প্যারাডাইস লস্টে আমরা যেরকম দেবদেবী দেখেছি, এখানে সেরকম অশরীরী আত্মা টাইপের কিছু স্পিরিট, এগুলোর আছে ফানি বা ইন্টারেস্টিং। সেই স্পিরিটগুলা ওই যে আবার আর্থ, ওয়াটার, ফায়ার এই জিনিসগুলোও ইন্ডিকেট করে। আমরা ওই যখন এটা কি রাশি না তো জ্যোতিষী বিজ্ঞানে এরকম আমরা পড়ি না যে 4 রকমের থাকে আমাদের কি রাশি কি? যেমন ধরেন স্করপিও আছে, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, ওগুলোর মধ্যে কতগুলো থাকে না আর্থের সাথে রিলেটেড, কোনোটা ওয়াটারের সাথে জলীয়, তারপরে কোনোটা আগুন বা ফায়ারের সাথে, এই আগুলো আছে এই স্পিরিটগুলোর সাথে আর কি। সো হ্যাঁ 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 সমস্যা নাই, সবাইকে দেওয়া হয়েছে, মানে গ্রুপে দেওয়া হয়েছে। আচ্ছা 11 ব্যাচের আসছে গ্রুপে, পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা মোটামুটি হোক, অসুবিধা নেই। হ্যাঁ আমি বলতে থাকি। ওভারভিউ হলো আমরা রেপ অফ দ্য লক লিখেছেন আলেকজান্ডার পোপ, রাইটার হলো আলেকজান্ডার পোপ, কবি, ওনার বিভিন্ন পদে উনি ছিলেন। আর আলেকজান্ডার পোপকে ওই এজ অফ সেন্সিবিলিটি বা নিও ক্লাসিক্যাল এজের অগ্রদূত বলা হয় আলেকজান্ডার পোপকে, বিকজ উনি স্যাটায়ারের মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরতেন, এজন্য উনি অগ্রদূত এই যুগের। আচ্ছা, রেপ অফ দ্য লক পাবলিশ হয়েছে কবে? 1714 সালে, 1714। আচ্ছা, এটা কী ধরনের আর্ট অফ ফিগার অফ স্পিচ? এটা হলো এক ধরনের কবিতা, পোম। আচ্ছা, আর জনরা কি, ধরন কীরকম? কমেডি, স্যাটায়ার, এগুলো। আচ্ছা, পার্সপেক্টিভ আর ন্যারেটর। রেপ অফ দ্য লক লেখা হয়েছে 3rd পারসন লিমিটেড ন্যারেটরের থেকে, কোনো একটা 3rd পারসন বর্ণনা করছেন এরকমভাবে। আসলে ন্যারেটর ছিল হলো কবি নিজেই, আলেকজান্ডার পোপের পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে কবিতাটা। আর প্রাইমারিলি একজন কম বয়সী একজন তরুণী, যার এক গাছি চুল কেটে ফেলা হয়েছিল, সেই তরুণীর নাম ছিল হলো বেলিন্ডা। আচ্ছা, রেপ অফ দ্য লক পাস্ট টেন্সে লেখা হয়েছে, টেন্স হলো পাস্ট টেন্স। আর টাইটেলের ব্যাপারে বলতে গেলে টাইটেল রেপ অফ দ্য লক রেফার করছে যে থেফট বা কেটে ফেলা চুলের একটা গাছি একজন কম বয়সী মহিলার। তো এখানে রেপ শব্দটা আসলে ওল্ড ফ্যাশন সেন্সের মানে হয়েছে আর কি, লুট করে নেওয়া এরকম হিসেবে উদ্দেশ্য করে মানে অর্থটা হয়েছে। অ্যাকচুয়ালি রেপ মানে যেই রেপটা বোঝায় সেটা না, এটা অর্থ হলো লুটতরাজ, লুট করে নেওয়া, এরকম একটা অর্থে
টাইটেলটা দেওয়া। আর এটার কনটেক্সট হলো এটা কী ধরনের কবিতা, মক এপিক। মক এপিক পোয়েট্রি, আমরা এপিক পোয়েট্রি সম্পর্কে জানি যে এপিক হলো একটা মোটামুটি একটা টপিকের উপরে অনেক বড় করে লেখা হয়, এটা সেভাবে না, এটা হলো মক, ব্যঙ্গাত্মক ওয়েতে, নেগেটিভ সার্কাস্টিক ওয়েতে একটা এপিক পোয়েট্রি। আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক মক এপিক স্টাইলের লেখা। আলেকজান্ডার পোপের জন্ম সময়কাল হলো 1688 থেকে 1744। মক এপিক কী ধরনের কবিতা, এক ধরনের স্যাটায়ার। স্যাটার মানে হলো হাস্যরসাত্মক বা খোঁচা মেরে কোনো একটা দেওয়া, যেটার মাধ্যমে ক্লাসিক্যাল ফর্ম অফ অ্যান এপিক পোম, ক্লাসিক্যাল যে এপিক পোম সেটাকে স্যাটার করা হচ্ছে, ইউজুয়ালি ইন এ হিউমারাস ওয়ে, হাস্যরসের মাধ্যমে। আর্লিয়েস্ট এক্সাম্পল অফ দিস ফর্ম ইজ ফ্রেঞ্চ অথর নিকোলাস বিলিউ। এটার একটা কবিতার আছে লে লুট্রিন, এটা হলো একদম আদি টাইপের মক এপিক। এখান থেকে একটা আইডিয়া নিয়ে এই এপিকটা লেখা হয়েছে। তো রেপ অফ দ্য লকের মতোই ওই যে আদি কবিতাটা লে লুট্রিন, এই কবিতাটা ডিল করেছিল টু সাইডস অফ আ ট্রিভিয়াল আর্গুমেন্ট, তুচ্ছ বিষয়ে ঝগড়া দুটা পক্ষের মধ্যে। তো রেপ অফ দ্য লকের ক্ষেত্রে আচ্ছা, ওই আগের কবিতার ক্ষেত্রে দুটা চার্চ, তাদের মধ্যে মারামারি চলতেছিল যে চার্চের যে লেকটার্ন, এটা হলো লেকটার্ন মানে হলো যে আমাদের ডায়াস, যেটার উপর দাঁড়ায় আমরা কথা বলি, টিচার্সরা করি, ওটা হলো চার্চে এরকম থাকে না, বাণী বা বক্তব্য দেয়। সো ওইখানে ওরকম ছিল। এটা ট্রিভিয়াল আর্গুমেন্টের উপরে এটা ডিল করেছে। এটা ছিল আগের আদি কবিতা, আদি মক এপিকের বৈশিষ্ট্য ছিল। আর ব্যাটেল অফ দ্য বুকস নামে একটা এক্সাম্পল মক এপিকের, এটা 1704 পাবলিশ হয়, জোনাথন সুইফটের। এটা অ্যাকচুয়ালি ব্যাটেল অফ দ্য বুকস মানে যিনি গালিভার্স ট্রাভেলস লিখেছেন, এ ফ্রেন্ড অফ পোপস, আলেকজান্ডার পোপের বন্ধু ছিলেন জোনাথন সুইফট। তো এটার আর্গুমেন্ট ছিল ওভার দ্য মেরিটস অফ এনশিয়েন্ট ভার্সেস মডার্ন লিটারেচার। এই কবিতায় ব্যাটেল অফ দ্য বুকসে জোনাথন সুইফট দেখাইছে যে এনশিয়েন্ট লিটারেচার ভার্সেস মডার্ন লিটারেচার, দুটোর মধ্যে তর্ক বিতর্ক। তো এখন এগুলো আমরা কিসের কথায় প্রেক্ষিতে বলছি, মক এপিক কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে বলছি। তো মোস্ট অফ দ্য মক এপিকে যেটা হয় যে পোপ যেটা করেছে তার কবিতাতে যেটা করতো, উইথ দ্য ইনভোকেশন অফ দ্য মিউজ। ইনভোকেশন অফ দ্য মিউজ মানে হলো সুরের দেবী, মিউজ বলে তাদেরকে, গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার। আমরা দেখি যে ওই রকম যখন 18th সেঞ্চুরি বা 17th সেঞ্চুরিতে যখন কবিতা লিখতো, তখন ওরকম ক্লাসিক্যাল লিটারেচার আছে, নিও ক্লাসিক্যাল এজ, তার মানে হলো রোমান সাহিত্য, গ্রিক সাহিত্যগুলো তখন প্রাধান্য পেয়েছে, তখন এরকম দেবদেবীদেরকে উৎসর্গ করে লেখা হতো। সো ওটারই একটা কালচার ছিল এরকম, সেই হিসেবে উনি এভাবে লিখেছেন একজন মিউজকে উদ্দেশ্য করে। অন্যান্য ফিচার ছিল স্পিচেস begins with supernatural powers such as sylphs in the Rape of the Lock. সুপারন্যাচারাল পাওয়ারের কিছু বর্ণনা, সেটা একটা বৈশিষ্ট্য মক এপিকের, যেটা আমরা দেখতে পাই। অ্যান্ড ডিসেন্ডস ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ডে যাওয়া, পাতালপুরীতে যাওয়া। এই যে এই সুপারন্যাচারাল এলিমেন্টগুলো ছিল, ওরা পাতালপুরীতে যে গেছে, ঊর্ধ্বাকাশেও গিয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। রেপ অফ দ্য লকের ফিচার হলো যে এপিক ব্যাটল থাকবে ইন দ্য স্টাইল অফ হোমার। এখানে এপিক একটা ব্যাটল থাকে, এপিক পোয়েট্রিতে যেরকম ব্যাটল থাকে, যেমন ইলিয়াডের যেটা আমরা দেখেছি গ্রিক, সেরকম একটা ব্যাটল থাকবে। এটা হোমারের স্টাইল। উনি 9th আর 8th সেঞ্চুরি পর্যন্ত এখানে উনি ছিলেন। হোমার মানে সেটাই বললাম যে ইলিয়াডের মতো, হোমারকে ইলিয়াডের লেখক হলো হোমার। এবং হোমার আরও একটা জিনিস লিখেছেন, ওটার নাম ছিল ওডিসিয়াসের কাহিনী নিয়ে ওডিসি। আচ্ছা, অন্যান্য মক এপিকের মতোই পোপের যে কবিতাটা হিউমারাস পারপাসে লেখা হয়েছে, অডিয়েন্সকে অ্যামিউজ করার জন্য। এটা ইট প্যারোডিজ দ্য কালচার অফ দ্য ডে অ্যাজ মাচ অ্যাজ ইট প্যারোডিজ হোমার। ওই হোমারের সময়কার মতোই সেই সময় প্যারোডির মাধ্যমে কথাবার্তা হয়েছে। আসলে হলো মজা, কবিতাটা মজার আছে। ফাইনালি দ্য অ্যাসেন্ট ইনটু হেভেন অফ দ্য পোমস লক brings to mind another epic poem, English poet John Milton's Paradise Lost. আচ্ছা, ফাইনালি একটা ছিল, স্বর্গে যে মানে মেয়েটার লক বা চুলের গাছিটা ঠিকমতো সযত্নে রেখে দেওয়া হচ্ছে, এই ইনসিডেন্টটা আরেকটা জিনিসের সাথে মিল আছে, সেটা হলো প্যারাডাইস লস্ট। আমরা ইমিডিয়েট আগে পড়েছি, সেখানে যেরকম হেভেনের বর্ণনা আছে, এখানেও একটা হেভেনের একটা হয়েছে, এটা ওভারঅল বলছে। আচ্ছা, আর রেপ অফ দ্য লক কবিতায় পোপ পোর্ট্রে করেছে
অল দিস ট্রোপস অন আ স্মলার স্কেল, এগুলো সব কিছুই ছোট স্কেলে তুলে ধরেছেন। দেন হাউ দে উড অ্যাপিয়ার ইন এ ট্র্যাডিশনাল এপিক পোম। নর্মাল এপিক পোমতে অনেক গ্র্যান্ড, অনেক ভাস্ট স্টাইলে বলা থাকে, কিন্তু মক এপিকে সংক্ষেপে বলা থাকে। আচ্ছা, ওয়ান অফ হিজ পারপাসেস ইজ টু ক্রিয়েট অ্যামিউজমেন্ট ফর দ্য অডিয়েন্স থ্রু দ্য ম্যানিপুলেশন অফ এ স্কেল। ওই অডিয়েন্সকে অ্যামিউজমেন্ট দিচ্ছে কিন্তু কিছু জিনিস ম্যানিপুলেশনের মাধ্যমে। গ্রিক গডস বিকাম সিলভস অর স্পিরিটস, যেখানে আমরা প্যারাডাইস লস্টে গ্রিক গডদেরকে দেখি, সেখানে এখানে সুপারন্যাচারাল ক্রিয়েচারগুলো সিলভস বা স্পিরিট বা আত্মায়, এগুলো এইরকম ক্যারেক্টার আমরা দেখতেছি। সিলভ বানান SYLPH। অ্যান্ড এপিক ব্যাটল বিকামস আ কার্ড গেম। এই যে একটা এপিক ব্যাটল হচ্ছে দেবদেবী আর মানুষের মধ্যে প্যারাডাইস লস্টে, এখানে সেই ব্যাটলটা কিসের মধ্যে শুনেন? কার্ড গেমস, কার্ড গেম খেলার মাধ্যমে এই ব্যাটলটা দেখাচ্ছে। সো এটাই হলো মক এপিকের বৈশিষ্ট্য, হাস্যরসের মাধ্যমে জিনিস দেখাবে। The descent into the underworld is portrayed in Umbriel's discussion with the Queen of Spleen. আন্ডারওয়ার্ল্ডের ইয়াগুলো কয়েকটা সুপারন্যাচারাল ক্যারেক্টারের কথোপকথনের কনভারসেশনের মাধ্যমে দেখাইছে। আচ্ছা, এখন আমাকে জানতে হবে যে এই কবিতাটা তো অগাস্টান এজের কবিতা। সো অগাস্টান এজের বৈশিষ্ট্যটা কি? অগাস্টান এজের ল্যাটিন লিটারেচারের যে ইয়াটা ছিল সেটা ছিল 43 BCE, ক্রাইস্টের জন্মের 43 বছর আগে, আর 18 CE ক্রাইস্টের চলে যাওয়ার পরের। আচ্ছা, বিকজ অফ দ্য পিস অ্যান্ড প্রসপারিটি দ্যাট রেইনড ডিউরিং দিস টাইম ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ ক্লাসিক্যাল লিটারেচার। আসলে আমরা ওই যে একটা বলি না ক্লাসিক্যাল লিটারেচার, এই সময় আসলে শান্তি ছিল লিটারেচারে এবং প্রসপারিটি ছিল, যার জন্য এটাকে ক্লাসিক্যাল লিটারেচারকে গোল্ডেন এজ বলা হয়, অগাস্টান এজটাকে। ডিউরিং দিস ইরা writers paint sophisticated poetry, the dominant themes being love of Rome and nature. এই সময় যে কবিতাগুলো লিখতেন ওগুলোর মেইন থিম ছিল ভালোবাসা, রোমের প্রতি ভালোবাসা এবং প্রকৃতি। Some of the major works published during this time were Roman poet Ovid's Metamorphosis. আচ্ছা, এই সময়কার উল্লেখযোগ্য কিছু কাজ ছিল। ওভিড নামে একজন সাহিত্যিক, ওনার মেটামরফোসিস, এই মেটামরফোসিস আমরা পরবর্তীতে আরেকটা মেটামরফোসিস দেখি আধুনিক যুগে, ফ্রান্স কাফকা, নাম শুনেছেন কিনা জানি না, পরবর্তীতে পড়বেন। ওইটা আর এটা এক না, এটা হলো ওভিডের মেটামরফোসিস। আর রোমান পোয়েট ভার্জিলের ভার্জিল ইনিড লিখেছেন, আর ইলিয়াড লিখেছেন হোমার, এই সময়কার ক্লাসিক্যাল যে লিটারেচারের কথা বলা হচ্ছে। আর রোমান পোয়েট হোরেসের সাহিত্যকর্ম, এগুলো ছিল ক্লাসিক্যাল লিটারেচারের, ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার। তো এই টার্মটা ব্রিটিশ লিটারেচারেও অ্যাপ্লিকেবল, যখন পোপ, জোনাথন সুইফট এবং অন্যান্য অগাস্টান পোয়েটসরা এই সময় সাহিত্য চর্চা করেছেন। তো সেটা কখন হয়েছে? 18th সেঞ্চুরির দিকে, হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, যখন রেপ অফ দ্য লক প্রথম পাবলিশ হয়। আর ল্যাটিন কবিদের মতোই ব্রিটিশ কবিরাও এইগুলো কন্টেম্পোরারি ফিলোসফি, পলিটিক্যাল ইস্যু এগুলো নিয়ে লিখেছেন। তাহলে আমরা জোনাথন সুইফট, তারপরে পোপ, এদের পড়তেছি, এরা হলো ব্রিটিশ সাহিত্যিক, আর ওরা ওই ইয়াটাই আগের কালচারটাকেই নিয়ে আসছে, গ্রিক অ্যান্ড রোমান কালচারটা তাদের সাহিত্যে প্র্যাকটিস করেছে। তো ক্লাসিক্যাল গ্রিক সাহিত্য প্র্যাকটিস করলেও তারা সেটা স্যাটায়ারের মাধ্যমে করেছে, নর্মাল ওয়েতে না, সেখানেও ক্রিয়েটিভিটি ছিল, তাই না? যেন তেনভাবে তো ইয়া করে নাই। যারা স্যাটায়ারিস্ট তাদের কিন্তু স্যাটায়ার করতে অনেক কষ্ট, মানে ইয়া আছে, বুদ্ধি, ব্রেন থাকা লাগে, হিউমর ইয়াটা থাকা লাগে, পোর্শনটা। তো স্যাটায়ার তখনই হয় যখন একজন রাইটার হিউমর ইউজ করে, আয়রনি ইউজ করে, অথবা অতিরঞ্জন বা এক্সাজারেশন ইউজ করে, ওই হিউম্যান ডিপ্রেভিটি এবং ফুল হার্ডিনেস, মানে মানুষের যে কোনো কিছুর থেকে যদি বঞ্চিত হয়, সমাজে যখন কোনো কিছুর মানে অনাচার বেড়ে যায়, তখন আসলে মানুষ এই হিউমর বা স্যাটায়ার এগুলো ইউজ করে, তাই না? যেরকম আমরা জোনাথন সুইফটের দেখেছি, উনি মানুষজনের অর্থাভাব দূর করার জন্য বলছিলেন, প্রপোজ করেছিলেন একটা টেক্সটে, এরকম ছিল মডেস্ট প্রপোজাল, সেখানে বলছিলেন যে সন্তানদেরকে বেঁচে দাও টাকা পয়সার ইয়ে করার জন্য, এত সিভিয়ার ছিল অবস্থা সমাজের। পলিটিক্যাল এবং ফিলোসফিক্যাল যে ডিসকোর্সগুলো, এগুলো সেভারাল প্লেসেস অফ রেপ অফ দ্য লকে দেখা যাচ্ছে, পার্টিকুলারলি অ্যাপারেন্ট ইন ক্যান্টো 3। আচ্ছা, রেপ অফ দ্য লকের ক্যান্টো বা স্তবক বলে, মানে 5টা ভাগে ওটা হলো টোটাল 5টা আছে রেপ অফ দ্য লকে। তো সেটা ক্যান্টো 3-তে আসে যখন ক্যারেক্টারগুলো হ্যাম্পটন কোর্টে আসে, একটা রয়্যাল প্যালেস, এবং গসিপ করতে থাকে ব্রিটিশ স্টেটসম্যান অ্যান্ড ফরেন টাইরেন্টস, তাদের নিয়ে আলোচনা করছিল একটা স্তবক বা ক্যান্টোতে, এটা হলো সেটার নাম্বার ছিল ক্যান্টো 3, সেখানে এগুলো দেখা যায়। তার মানে পলিটিক্যাল ব্যাপার স্যাপারগুলোও আছে, খোঁচাগুলোও আছে। আচ্ছা, এখন কথা হলো
একটা প্যারাতে লেখা আছে দেখেন, অ্যারাবেলা ফার্মর অ্যান্ড রবার্ট লর্ড পিটার। এই নামগুলো কি? এগুলো হলো আসল ক্যারেক্টার যাদের উপর বেস করে রেপ অফ দ্য লক লেখা হয়েছে। অ্যারাবেলা ফার্মরকে বেলিন্ডা, আর হলো লর্ড পিটার হলো যে বেলিন্ডার যে যাকে ভালোবাসছিল বেলিন্ডাকে, এবং যেখানে প্রত্যাখ্যাত হয়ে যে লোকটা বেলিন্ডার চুলের গাছি কেটে দেয়। তো পোপ এই কবিতাটা শুরু করেছে একটা ট্রু স্টোরির উপর বেস করে। দুইটা মানে ওই যে রোমিও জুলিয়েটের মধ্যে কি দেখা যায়, দুটো ক্যাথলিক ফ্যামিলি থাকে, দুটোই প্রভাব প্রতিপত্তিশালী ফ্যামিলি, তারপরে দুটো ফ্যামিলির মধ্যে অনেক ঝগড়া। এই এত কিছুর পরও রোমিও এবং জুলিয়েট দুই চিরশত্রু প্রতিবেশী পরিবারের মধ্যে ভালোবাসা হয়। আলটিমেটলি তারা মরে যায় তাদের ইয়াতে বিষ খেয়ে মারা যায়। একজন বেঁচে থাকলেও আরেকজন, মূলত মনে হয় যে এগুলোর থেকে রোমিও জুলিয়েট থেকে কিন্তু কত কিছু হয়েছে না। এই হিন্দি অ্যাডাপ্টেশন ধরেন কেয়ামত সে কেয়ামত তাক, অনেকটা কিন্তু রোমিও জুলিয়েট স্টাইল। খেয়াল করে দেখেছেন? মাথায় আসছে? অবশ্য আপনাদের এগুলো ছবি তো দেখেন নাই, রোমিও জুলিয়েটও দেখেন নাই, কেয়ামত সে কেয়ামত তাকও দেখেন নাই। শেক্সপিয়ার এমনি নামে শেক্সপিয়ার, তারপরে যখন সাইকোমেট্রিক টেস্টে বলে বানান করেন শেক্সপিয়ার, খবর হয়ে যায়। আচ্ছা, তো আপনাদের ক্লাসিক্যাল হিস্ট্রি জানতে হলে, লিটারেচারের স্টুডেন্ট যেহেতু আপনারা, প্লাস লিঙ্গুইস্টিক্স দুটোই, এই জিনিসগুলো জানতে হবে। কখন কি হয়েছে এই ইয়াগুলো শুধু আমাদের আসলে সাধারণ জ্ঞানের মতো করেই সব কিছু জানতে হয়। বিশেষ করে আমরা যারা বিসিএস দিয়েছি বা দিব, অবশ্য সামনে কী হবে জানি না। যারা বিসিএস দিবে তারাই এখন সরকার, তাই না? তারাই সরকার না? আচ্ছা, তো আমরা একটু সরে গিয়েছি, আবার আসতেছি। গল্প শেষ মানে আজকের মতো পড়ানো শেষ করে গল্প করবো না। একটা ট্রু স্টোরির উপরে বেস করেছেন। দুটো ক্যাথলিক ফ্যামিলি ছিল পোপের সময়ে, যারা একটা ঝগড়ার মধ্যে ছিল, এবং পোপ চিন্তা করে দেখলেন যে এটার মাধ্যমে একটা কবিতা লিখি। একজন একজন লোক ছিল, তার নাম ছিল রবার্ট লর্ড পিটার। সে এক চুলের গাছি কেটেছে অ্যারাবেলা ফার্মার নামে এক বিউটিফুল কম বয়সী একটা মেয়ের, যাকে সে কোর্টিং বা মানে ভালোবাসার চেষ্টা করতেছিল। তো সে মেয়েটা অফেন্ডেড ফিল করে এবং একটা ঝগড়া আরও বেশি দুই ফ্যামিলির মধ্যে লেগে যায়। জন ক্যারিল ইনি ছিলেন একজন ফ্রেন্ড, বোথ পোপেরও ফ্রেন্ড প্লাস ওই দুই পরিবারেরও ফ্রেন্ড ছিল। তো সেই জন ক্যারিল সাজেস্ট করলো, পোপকে বললো যে তুমি একটা হিউমারাস ওয়েতে একটা কবিতা লেখো এই ইনসিডেন্টের উপর বেস করে। তো কবিতাটা আসলে একটা প্যারোডি হতো যে কীভাবে দুটো পরিবারের মধ্যে সিচুয়েশন হয়েছে, কী হয়েছে না হয়েছে, এরকম একটা বেস করে। তো পোপ সেটাই করলো, অবলাইজ করলো, পালন করলো। তো ট্রোজান ওয়ারের মতো তারা যুদ্ধ করতেছে, একটা এপিক ওয়ার হচ্ছে, গ্রিকে যেরকম হয়, গ্রিক মিথোলজিতে হয়, ট্রোজানদের মধ্যে 12th সেঞ্চুরিতে এরকম করে ইলিয়াডের স্টাইলে, কিন্তু স্যাটারিক্যাল ওয়েতে উনি লিখলেন কবিতাটা। তো পোপ হয়তো প্ল্যান করছিল যে কবিতাটা হয়তো অল্প কিছু মানুষের কাছেই জনপ্রিয়তা পাবে, বেশি হবে না, কিন্তু দেখা গেল ট্রিমেন্ডাসলি সাকসেসফুল হলো কবিতাটা। এই সাকসেসটাই ফার্মার। আচ্ছা, এখন মজার ব্যাপার হলো কবিতাটা সাকসেসফুল হয়েছে, এটার ফলে দুই পরিবারের মধ্যে ঝগড়া আরও বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের উপর করে ঝগড়ার উপর বেস করে লেখে, আরও ঝগড়া বেড়ে গেছে। তো তারা অফেন্ডেড ফিল করলো। তো পোপ তখন নিজেও বেলিন্ডা এগুলো তখন আস্তে আস্তে লেখা, অ্যাজ এ রেজাল্ট কী করলো, এই কবিতার কিছু সাবসিকুয়েন্ট এডিশন বের করলো, যেখানে উনি আরও ডিটেলসে বর্ণনা করেছেন। রিগার্ডলেস, আচ্ছা, পরবর্তীতে দেখা যায় এই যে দুই পরিবারের মধ্যে যে ঝগড়া, আর দুজনকে মানে লর্ড পিটার যে ভালোবাসছিল অ্যারাবেলাকে, তাদের মধ্যে আলটিমেটলি কোনো বিয়ে হয় নাই। আচ্ছা, এটা গেল হলো কনটেক্সট, কিসের উপর বেস করে কবিতাটা লেখা হয়েছে। এরপরে হলো অ্যানালাইসিস, এটা ফর্ম। রেপ অফ দ্য লকের তাহলে ফর্ম কি আমরা অলরেডি জানি, মক এপিক আমার একটা ফর্ম, যেটা সেভারাল ট্রেডস উইথ অ্যাকচুয়াল এপিক পোমস। অ্যাকচুয়াল এপিক পোমের কিছু ট্রেড ফলো করে, আর এই ট্রেডগুলো ইনক্লুড কলিং আপন দ্য মিউজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোম, ও যে একজন সুরের দেবীকে আহ্বান জানানো, ক্যারেক্টার গিভিং লেন্দি স্পিচেস। বেলিন্ডার এক সখী ছিল, তার নাম ছিল ক্ল্যারিসা। এরা ছিল, বড় বড় স্পিচ দিত, এপিক ব্যাটেল, বড় বড় ব্যাটেলগুলো হতো। হেভেন অ্যান্ড হেল, স্বর্গ নরকের ব্যাপার স্যাপারগুলো থাকবে, এবং সুপারন্যাচারাল এলিমেন্টের বা পাওয়ারের ব্যবহার। এই কবিতাটা 5টা ক্যান্টোস বা স্তবকে বিভক্ত, সাবসেকশনস।
এটা অলরেডি বলেছি। মিটার আর রাইম, রেপ অফ দ্য লক এমপ্লয়েজ হিরোইক কাপলেটস, হিরোইক কাপলেট আছে, অর পেয়ার অফ লাইন্স দ্যাট রাইম অ্যাট দ্য এন্ড, মানে দুটা লাইনের শেষে রাইম থাকবে। আর আয়াম্বিক পেন্টামিটার, অমিত্রাক্ষর ছন্দ বাংলায় যেটা বলে। আয়াম্বিক পেন্টামিটারে 10টা সিলেবলস আছে এবং 5টা ফিট, মানে 10টা ওয়ার্ড আছে এবং 5টা ফিট মানে 5টাতে স্ট্রেসড। ওই কবিতাগুলো দেখবেন একটা ওয়ার্ড চাপ দিয়ে আর একটা অল্প চাপ, অল্প প্রাণ মহাপ্রাণ, যেটা আমরা বাংলা ব্যাকরণে পড়েছি। ফুট ইজ দ্য বেসিস ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য পোমস মিটার অ্যান্ড দ্য ফুট অফ আয়াম্বিক পেন্টামিটার কন্টেন্স আনস্ট্রেসড সিলেবল ফলোড বাই a stressed syllable। এই যে স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড, এটা আয়াম্বিক পেন্টামিটার ওয়ান অফ দ্য মোস্ট কমন ফর্মস অফ ট্রেডিশনাল পোয়েট্রি। কবিতার সবচেয়ে চল এটারই ছিল। আর আলেকজান্ডার পোপকে বলা হয় এই আয়াম্বিক পেন্টামিটারের মাস্টার বলা হয়, যদিও ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড বাই জিওফ্রে চসার। এটা ভালো মতো ইউজ করতো জিওফ্রে চসার, যিনি মিডল এজের মধ্যযুগের সাহিত্যের জনক ছিলেন। রবার্ট ব্রাউনিং, ইনি হলেন আরও পরের, এবং উইলিয়াম শেক্সপিয়ার, তারা তাদের সনেটে এটা ইউজ করতো। আচ্ছা, এরপরে কিছু সুপারন্যাচারাল ক্যারেক্টার আছে, এগুলোর নাম হলো সিলভস, নিমস অ্যান্ড নোমস। এগুলো কিন্তু উচ্চারণের আছে, ব্যাপার স্যাপার আছে। সিলভস, নিমস আর গোনোম না, নোমস এগুলো হলো মিথোলজিক্যাল ক্রিয়েচার যারা বেলিন্ডাকে প্রোটেক্ট করেছে। বাট রাদার দেন দ্য গ্রিক গডস অফ দ্য এপিক পোপ ইনক্লুড সিলভস হুইচ আর টাইনি লিটল এয়ার ফেরিজ। আচ্ছা, ছোট্ট এয়ার ফেরিজ, আপনারা পিটার প্যান কার্টুনটা দেখেছেন? পিটার প্যানের মধ্যে একটা ছোট্ট একটা নিম্ফ বা পরি থাকে, ওরকম হলো সিলভ, ছোট্ট একটা ক্যারেক্টার, নাকের আগাতে বা একদম ছোট, ওরকম হলো ফেইরি বা পরি। এরকম যারা যে বেলিন্ডারকে রক্ষা করায় নিয়োজিত থাকে। কোনটা? নিমস, হ্যাঁ, এগুলো সব এই যে তিনটাই, সিলভস, নিমস, নোমস, তিনটাই। তাহলে এই যে ফেইরি বা ছোট ছোট পরি যারা ফ্লাটার বা আশেপাশে ঘুরঘুর করে, ড্রাগন ফ্লাই বা মাছি বা হামিং বার্ড, এরকম ছোট ছোট জিনিস, এরকম জিনিস। আচ্ছা, নিমফের থেকে সিলভ আবার আলাদা, যেটা হলো লাইফ সাইজড, মানে মানুষের সাইজের। ফর এক্সাম্পল, গ্রিক মিথ আছে যে ড্যাফনি নামে একটা নিম্ফ ছিল যে টার্নড হারসেলফ ইন্টু আ ট্রি টু অ্যাভয়েড বিং চেজড বাই দ্য গড অফ অ্যাপোলো। আচ্ছা, অ্যাপোলো একটা দেবতা, আগুনের দেবতা বলে, প্রমিথিউস বা অ্যাপোলো, যে আগুন চুরি করে আনছিল গ্রিকদের থেকে, রাজা বাদশাদের থেকে, গ্রিক গডদের থেকে। তো তাকে ডজ দেওয়ার জন্য একটা ছিল, ড্যাফনি নামে একজন নিম্ফ বা পরি, সে করেছে কি নিজেকে একটা গাছে পরিণত করে যাতে না হয়। এটা সিলভ হলো ছোট ছোট ফেরি, আর নিম্ফ হলো বিভিন্ন সাইজে রূপ নিতে পারে। এটা গেল। আমব্রিয়েল, এটা এক ধরনের সুপারন্যাচারাল এলিমেন্ট, তাকে ক্যান্টো 3-তে দেখতে পাওয়া যায়। এটা ভিন্ন ধরনের একটা ক্রিয়েচার, এটা এক ধরনের নোম। আনলাইক সিলভস, দ্য নোমস ইন দ্য পোম আর নট প্রোটেক্টিভ। ওই সিলভস তারা মানুষকে প্রোটেক্ট করে, কিন্তু এরা প্রোটেক্ট করে না। ইনফ্যাক্ট তারা অ্যাকচুয়ালি মিসচিফ বা ঝামেলা তৈরি করতে চায়। তারা নিমফের থেকে ছোট কিন্তু সিলভের থেকে বড়। It is difficult to say since no human beings seems to come into contact with umbriel. আমব্রিয়েলরা যেহেতু ঝামেলা পাকায়, এদের সাথে মানুষ পাঙ্গা নিতে চায় না। আচ্ছা, অনেক কিছু বলেছি। এপিক ব্যাটেল কতটুকু আছে? এপিক ব্যাটেলের এটা নেক্সট ক্লাসে পড়বো না, বন্ধ করে দেন।